একদা বনে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন, হে চন্দ্রগুপ্ত, জীবনের সর্বদা তিনটি জিনিস মনে রেখো। বোকাদের সাথে তর্ক করো না, নিজ প্রকৃতির লোককে উপদেশ করো না এবং বোকাদের জয় করার চেষ্টা করো না। মনে রেখো চন্দ্রগুপ্ত, তুমি জীবনে সবাইকে বোঝাতে পারবে না, আর সবাই তোমাকেও বুঝতে পারবে না। হ্যালো বন্ধুরা, হ্যাপি উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের জন্য চাণক্যের ৮টি গভীর নীতি নিয়ে এসেছি। এই নীতিগুলি আপনাকে উপেক্ষা করতে শেখাবে। সহজ কথায়, উপেক্ষা করার অভ্যাস গড়ে তুলুন। চাণক্যের সময় বলা হতো যে আমাদের জীবনের শক্তি আমাদের সঙ্গীতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু একজন সাধারণ মানুষ যে ভুলটি করে তা হলো তারা তাদের শক্তি অন্যের ওপর অপচয় করে। তারা অহেতুক তর্কে জড়ায়, অহেতুক উপদেশ দেয় এবং মানুষের জীবনে যা ঘটছে তাতে জড়িয়ে পড়ে এবং সব ধরনের বিষয়ে জড়িয়ে যায়। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি এটা করেন না। তাদের শক্তি সংরক্ষণ করতে হয়। জীবনে অনেক সময় মানুষ তাদের উপেক্ষা করে যারা তাদের কোনো কাজে আসে না। এটাই তাদের বোঝা দরকার, এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে ৮টি পয়েন্টে তা ব্যাখ্যা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার জীবন বদলে দেবে। আপনিও যদি চাণক্য নীতি পছন্দ করেন তাহলে কমেন্টে জানান আপনি কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম এবং সর্বাগ্রে, বোকাদের সাথে কখনো তর্ক করবেন না, তাদের হারানোর চেষ্টা করবেন না। সঙ্গীত, কারণ যখন আমরা আমাদের লক্ষ্যের উপর মনোযোগ দিন, আমাদের উচিত তুচ্ছ ও অকেজো লোকদের পেছনে সময় নষ্ট করা থেকে বিরত থাকা। তাদের উপেক্ষা করাই সর্বোত্তম উপায়। তাদের প্রশ্নের উত্তর দেবেন না, তাদের সাথে তর্কে জড়াবেন না, বা তাদের মন জয় করার চেষ্টা করবেন না। শুধু তাদের উপেক্ষা করুন, কারণ কোনো অবস্থাতেই একজন বোকার সাথে যুক্তি দিয়ে কথা বলা যায় না। একজন বোকা আপনি যা বলেন তা কখনোই বুঝবে না, আপনার পরামর্শে সাড়া দেওয়া তো দূরের কথা। তাই সেখানে আপনার শক্তি নষ্ট করবেন না, কেবল তাদের উপেক্ষা করুন। এই নীতিটি কেবল ব্যক্তিগত বিকাশে সাহায্য করে না, মানসিক শান্তিও বজায় রাখে। আসুন এই ধারণাটি আরও গভীরভাবে বুঝি। প্রথমে আমাদের বুঝতে হবে বোকা বলতে কি বোঝায়। এখানে বোকা বলতে কারো বুদ্ধিমত্তার অভাবকে বোঝায় না, বরং তাদের সংকীর্ণ মানসিকতা, একগুঁয়েমি এবং অযৌক্তিক আচরণকে বোঝায়। এই ধরনের লোকেরা প্রায়শই তাদের ভুল ধারণা আঁকড়ে ধরে থাকে এবং কোনো যুক্তি বা প্রমাণ তাদের মন পরিবর্তন করতে পারে না। যখন আমরা এই ধরনের লোকদের সাথে তর্ক করি, তখন আমরা কেবল আমাদের সময়ই নষ্ট করি না, নিজেদের অনুভূতিতেও আঘাত পাই। এই দর্শন আমাদের শেখায় যে জীবনের প্রতিটি যুদ্ধ লড়ার প্রয়োজন নেই, কিছু লড়াই জেতার চেয়ে ছেড়ে দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। এই ধারণাটির উৎস প্রাচীন দর্শনে, যেখানে জ্ঞানী ব্যক্তিরা সবসময় অর্থহীন বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। পুরনো একটি প্রবাদ আছে, বোকার সাথে তর্ক করা মানে নিজেকে ছোট করা। যখন আমরা কোনো বোকার সাথে তর্ক করি, তখন আমরা নিজেদেরকে তার স্তরে নামিয়ে আনি এবং তারপর সে তার অনভিজ্ঞতা দিয়ে আমাদের পরাজিত করে। এর মানে হলো তর্কে জড়িয়ে আমরা আমাদের মর্যাদা হারাই। এর পরিবর্তে উপেক্ষা করা একটি শক্তিশালী অস্ত্র। এটি কেবল আমাদের সাহায্যই করে না, আমাদের উন্নতও করে, এমনকি সবচেয়ে বোকা ব্যক্তিকেও ভাগতে বাধ্য করে। কখনো কখনো যখন আমরা সাড়া দিই না, তখন অন্য ব্যক্তিটি সাড়া দেয়। সে তার ভুল বুঝতে পারে, কিন্তু আমরা তর্ক করলে সে আরও বেশি এগুয়ে হয়ে যায়। তাই আপনার শক্তি, সঙ্গীত বাঁচিয়ে রাখুন এবং এগিয়ে যান। জীবন সংক্ষিপ্ত, এবং অর্থহীন তর্কে তা নষ্ট না করে আমাদের সেই বিষয়গুলিতে মনোযোগ দেওয়া উচিত যা সত্যিই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, সদার কথায় সাড়া দেবেন না। চুপ থাকুন এবং কাজের মাধ্যমে জবাব দিন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এবং সমালোচনার মুখোমুখি হওয়ার সবচেয়ে কার্যকর কৌশল হল সবার কথায় সাড়া না দেওয়া। চুপ থাকুন এবং কাজের মাধ্যমে জবাব দিন। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন যে সময়ের চেয়ে বড় জবাবদাতা আর কেউ নেই। যারা আপনাকে অপমান করে, সময় নিজেই তাদের অপমান করবে। এই নীতিটি আমাদের অর্থহীন তর্ক এবং উস্কানিতে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে কাজে আমাদের শক্তিকে কেন্দ্রীভূত করতে শেখায়। সবকিছুর জবাব দেবেন না, কারণ চাণক্য নীতিতে বলা হয়েছে যে একজন জ্ঞানী ব্যক্তি অর্থহীন তর্ক এড়িয়ে চলেন। নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র, এবং সাফল্যের সাথে জবাব দেওয়াই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। আমরা যদি এই ধারণাটি গভীরভাবে দেখি, আমরা উপলব্ধি করব এর মূল প্রাচীন দর্শনে নিহিত। চাণক্য ছাড়াও এপিকটেটাসের মতো স্টোয়িক দার্শনিকরাও আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার পক্ষে ছিলেন। আমরা অন্যের মতামত নিয়ন্ত্রণ করতে পারি না, তাই আমাদের উচিত তাদের উপেক্ষা করে নিজের কাজ করা। আধুনিক মনোবিজ্ঞানে এটি আবেগীয় বুদ্ধিমত্তারও একটি অংশ। যখন আমরা নীরব থাকি, আমাদের মস্তিষ্ক আরও ভালো সিদ্ধান্ত নেয়। তর্ক বিতর্ক আমাদের উত্তেজিত করতে পারে, কিন্তু নীরবতা আমাদের স্বচ্ছ চিন্তাভাবনা করতে সাহায্য করে। চাণক্যের সময়ে যখন শত্রুরা আমাদের উস্কে দিত, তারা শান্ত থাকতেন এবং একটি পরিকল্পনা তৈরি করতেন। আমরাও একই কাজ করে আমাদের জীবনে শান্তি আনতে পারি। ৩ নম্বর, না বলতে শিখুন, নিজের সীমা নির্ধারণ করুন।
চাণক্য বলেছিলেন যে প্রত্যেকেরই সীমা নির্ধারণ করা উচিত, অন্যথায় লোকেরা তার সুযোগ নেবে। তার সময়ে রাজাদের প্রতিটি দাবি মেনে নিতে হতো, কিন্তু চাণক্য শিখিয়েছিলেন যে না বলাটাই বুদ্ধিমানের কাজ। জীবনের সবচেয়ে বড় শিল্প হলো নিজের স্থান বোঝা এবং দৃঢ়ভাবে তা রক্ষা করা। আপনি যদি সবার সব কথায় হ্যাঁ বলতে থাকেন, তাহলে লোকেরা শীঘ্রই আপনাকে দুর্বল হিসেবে দেখতে শুরু করবে। তারা আপনার কতটা ক্ষতি হচ্ছে তা বিবেচনা না করেই নিজেদের সুবিধার জন্য আপনার শক্তি, সময়, অর্থ এবং আবেগ ব্যবহার করতে শুরু করবে। চাণক্যের নীতিতে বারবার বলা হয়েছে যে যারা সবকিছুতে কর্তৃত্ব করতে চায় তারা দমন পীড়নের শিকার হয়। তারা এতটাই নিচে নেমে যায় যে মানুষ তাদের পদদলিত করতে শুরু করে। তাই না বলাটা অহংকার নয়, বরং এটি আত্মসম্মানের প্রথম ধাপ। যখন আপনি না বলেন, তখন আপনি আপনার সীমানা রক্ষা করেন। এটি দেখায় যে আপনার কিছু নির্দিষ্ট নিয়ম, কিছু নির্দিষ্ট মূল্যবোধ এবং কিছু নির্দিষ্ট বিষয় আছে যেগুলোর সাথে আপনি কখনোই আপোষ করবেন না। উদাহরণস্বরূপ, যদি কোনো বন্ধু বা আত্মীয় টাকা ফেরত দেওয়ার কথা না ভেবেই বারবার আপনার কাছে টাকা চায়, তাহলে হ্যাঁ বলতে বলতে আপনি কেবল তাদের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তারা ভাববে যে আপনি সবসময় তাদের জন্য উপলব্ধ, কিন্তু একবার আপনি স্পষ্টভাবে না বললে তারা বুঝবে যে সীমা অতিক্রম করা যাবে না। এটি কেবল আপনার সম্মানই বাড়াবে না, বরং সম্পর্ককেও আরও ভারসাম্যপূর্ণ করে তুলবে। মানুষ আপনাকে তখনই সম্মান করে যখন তারা জানে যে আপনি সহজে হার মানেন না। চাণক্যের সময়ে এই একই নীতি রাজনীতি এবং রাষ্ট্রীয় শাসনেও প্রযোজ্য ছিল। গুপ্তচর, মন্ত্রী বা সহযোগীরা প্রায়শই রাজার কাছে অযৌক্তিক দাবি করত। চতুর্থত, ছেড়ে দিতে শিখুন, বোঝা ছেড়ে দিন। চাণক্য বলেছিলেন যে ভারী বোঝা বয়ে নিয়ে কেউ সামনে এগোতে পারে না। তার সময়ে পুরনো শত্রু, পুরনো ক্ষোভ এবং পুরনো পরাজয়কে ভুলে যেতে হতো, কারণ যদি কোনো রাজা বা যোদ্ধা অতীতের বোঝা বয়ে বেড়াতেন তবে তিনি বর্তমানের যুদ্ধে হেরে যেতেন। চাণক্যের শিক্ষা আজও ঠিক ততটাই প্রাসঙ্গিক। জীবনে এগিয়ে যাওয়ার জন্য সচেতনভাবে কিছু জিনিস ছেড়ে দেওয়া প্রয়োজন। জীবন একটি দীর্ঘ যাত্রা, এবং আপনি যদি আপনার সাথে সমস্ত পুরনো জিনিস বয়ে বেড়ান তবে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। দুই ধরনের উপলব্ধি আছে, একটি বাহ্যিক, যেমন পুরনো সম্পর্ক যা এখন কেবল যন্ত্রণা দেয়, এবং অন্যটি আভ্যন্তরীণ, যেমন পুরনো ভুল, অপরাধবোধ, অনুশোচনা, ঘৃণা, ঈর্ষা বা পরাজয়ের যন্ত্রণা। চাণক্য ব্যাখ্যা করেছিলেন যে ব্যক্তি অতীতকে বারবার যাপন করে সে কখনোই বর্তমানে পুরোপুরি বাঁচতে পারে না। অতএব ছেড়ে দেওয়া কোনো দুর্বলতা নয়, বরং প্রজ্ঞা। শক্তি সঞ্চয় করার এটাই দ্রুততম উপায়। পুরনো ভুলগুলো এমনই হয়। অনেকে ভুল করার পর বছরের পর বছর ধরে নিজেদেরকে দোষারোপ করতে থাকে। আমি কেন ওটা করলাম? যদি আমি ওটা না করতাম তাহলে আজ এটা ঘটত। এই চিন্তাগুলো মাথায় আসতেই থাকে এবং আমাকে সামনে এগোতে বাধা দেয়। চাণক্য বলেছিলেন অতীতকে শিক্ষা হিসেবে নিতে, কিন্তু তার ভার নিজের ওপর না চাপাতে। একটা ভুল হয়েছিল, আমি তা থেকে শিখেছি, এখন এগিয়ে যাও। যা হওয়ার হয়ে গেছে, এখন বর্তমানে আরও ভালো করার দিকে মনোযোগ দাও। অপরাধবোধ, অনুশোচনা, আত্মঘৃণা, এগুলো সবই বোঝা যা তোমাকে পিছিয়ে রাখে। এগুলো ছেড়ে দাও, নিজেকে ক্ষমা করো, কারণ তুমি যদি নিজেকে ক্ষমা না করো তাহলে এই পৃথিবী তোমাকে সামনে এগোতে দেবে না। 5 নম্বর, সবকিছু ব্যাখ্যা করো না, চুপ থাকো। চাণক্য বলতেন যে নীরবতাই সবকিছু সম্পন্ন করার শ্রেষ্ঠ উপায়। তার মতে সবকিছুর জবাব দেওয়া, প্রতিটি অভিযোগের ন্যায্যতা প্রমাণ করা এবং ছোট বড় সব বিষয়ে তর্ক করা দুর্বলতার লক্ষণ। কেবল সেই ব্যক্তি প্রকৃত শক্তির অধিকারী যে চুপ থাকতে জানে। জীবনে অনেকেই তোমাকে উত্ত্যক্ত করে। কেউ আপনাকে বিদ্রূপ করে, কেউ আপনার উপর দোষারোপ করে, কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আপনাকে তুচ্ছ বিষয়ে জড়ানোর চেষ্টা করে। আপনি যদি সবসময় ব্যাখ্যা দিয়ে জবাব দেন তবে আপনি আপনার শক্তি নষ্ট করেন এবং নিজেকে ছোট প্রমাণ করেন। চাণক্য ব্যাখ্যা করেছেন যে জবাব দেওয়ার অর্থ হল আপনি বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। আপনি ধরে নেন যে ব্যক্তিটি আপনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার কথার জবাব দেওয়াটা জরুরি। কিন্তু চুপ থেকে আপনি এই বার্তা দেন, তোমার জন্য সময় ব্যয় করার মতো তুমি আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ নও। নীরবতার বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমত, আপনার কথার মূল্য বাড়ে। আপনি যখন কম কথা বলেন তখন আপনার কথার গুরুত্ব থাকে। দ্বিতীয়ত, আপনি রাগ বা আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেন না। তৃতীয়ত, আপনি স্বয়ংক্রিয়ভাবে অন্যদের দুর্বলতা দেখতে পান, কারণ তারা বেশি কথা বলে নিজেদের প্রকাশ করে ফেলে। চতুর্থত, আপনার মনের শান্তি বজায় থাকে। তাই পরের বার যখন কেউ আপনাকে উস্কে দেবে, বিদ্রূপ করবে বা ব্যাখ্যা চাইবে, তখন কেবল চুপ থাকুন, হাসুন, চোখে চোখ রাখুন এবং এগিয়ে যান। ষষ্ঠত, লক্ষ্যের ওপর মনোযোগ দিন। ছোটখাটো বিষয় উপেক্ষা করুন। চাণক্য বলতেন, তোমার লক্ষ্য পরিষ্কার রাখো। তার মতে যে ব্যক্তি তার মূল উদ্দেশ্য ভুলে যায় এবং তুচ্ছ বিষয়ে জড়িয়ে পড়ে সে কখনো বড় বিজয় অর্জন করতে পারে না। বড় যুদ্ধে জয়ী হতে হলে ছোট ছোট ত্যাগ স্বীকার করতে হয়, ছোট শত্রুদের উপেক্ষা করতে হয় এবং ছোটখাটো ঝগড়া এড়িয়ে চলতে হয়। মনোযোগী থাকার অর্থ হল অগ্রাধিকার নির্ধারণ করা।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ কোন জিনিসটি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে? বাকি সবকিছুই অকেজো। ছোটখাটো বিবাদ, ছোট আনন্দ, ছোট পরাজয়কে দূরে সরিয়ে রাখুন। চাণক্যের মতো চিন্তা করুন। বড় লক্ষ্য অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করা প্রয়োজন। ছোটখাটো বিষয়ে জড়িয়ে পড়ার অর্থ হল নিজেকে ছোট করে ফেলা। লক্ষ্যের দিকে চোখ রাখুন, বাকি সবকিছু মিলিয়ে যাবে। এটাই প্রকৃত প্রজ্ঞা। 7 নম্বর, খুব বেশি সরল হবেন না, জ্ঞানী হন। চাণক্য বলতেন, মানুষ সরলতার সুযোগ নেয়। যদি কোনো ব্যক্তি খুব সরল, খুব নিষ্পাপ হয়, তবে মানুষ তার শক্তির সুযোগ নেয়। তাই জ্ঞানী হন, শক্তি দেখান, কিন্তু অতিরিক্ত সরল হবেন না। পৃথিবীতে ভালো মানুষ আছে, কিন্তু সবাই ভালো নয়। অনেকে আপনার সরলতাকে দুর্বলতা বলে ভুল করে। তারা মনে করে আপনাকে সহজেই ঠকানো যাবে এবং সহজেই প্রভাবিত করা যাবে। চাণক্য চন্দ্রগুপ্তকে সরলতা পরিহার করতে শিখিয়েছিলেন। সরল হও, কিন্তু বোকা হয়ো না। তোমার ভালোত্ব প্রকাশ করো, কিন্তু তোমার শক্তি লুকিয়ে রেখো না। মানুষ শক্তিশালীকে সম্মান করে, আর সরলদের ব্যবহার করা হয়। প্রজ্ঞা মানে ভারসাম্য। ভালো হও, কিন্তু বোকা হয়ো না। সাহায্য করো, কিন্তু নিজেকে দুর্বল হতে দিও না। চাণক্যের শিক্ষা হলো, শক্তি দেখাও যাতে মানুষ সুযোগ নেওয়ার সাহস না করে। অতিরিক্ত সরল হয়ো না, জ্ঞানী হও। এটাই জীবনের প্রকৃত শিল্প। 8 নম্বর, কিছুটা অগভীর হও, পরচর্চা শোনা বন্ধ করো। চাণক্য বলতেন যে অপ্রয়োজনীয় পরচর্চায় জড়িয়ে পড়া একটি দুর্বলতা। যে ব্যক্তি সবার সব কথা শোনে, প্রতিটি গুজবে মনোযোগ দেয়, সে ছোট বড় সব বিষয় মনে নেয়, সে কখনোই শক্তিশালী হতে পারে না। তাই আরেকটু বহিরাগত হন, অর্থাৎ বাইরের কোনো কিছুকে নিজের মধ্যে ঢুকতে দেবেন না। শোনা বন্ধ করুন। এই পৃথিবীতে মানুষ অনেক কথা বলে। কেউ আপনার পেছনে বদনাম করে, কেউ হিংসা থেকে গুজব ছড়ায়। এটা ছড়ায়, কেউ কেউ উপদেশের নামে বিষোদ্গার করে। যদি আপনি সবকিছু শোনেন, প্রতিটি মন্তব্যে প্রতিক্রিয়া দেখান, আপনার মন কখনোই শান্তিতে থাকবে না। চাণক্য আমাদের গুপ্তচর এবং শত্রুদের উপেক্ষা করতে শিখিয়েছিলেন। তিনি জানতেন যে যদি রাজা প্রতিটি গুজবে ভীত বা ক্রুদ্ধ হন, তবে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়বে। এ কারণেই তিনি আমাদের উপদেশ দিয়েছিলেন যেন অপ্রয়োজনীয় কথা আমাদের কানে না পৌঁছায়। উদাহরণস্বরূপ চাণক্যের গুপ্তচরদের কথাই ধরুন। তারা শত্রু শিবিরে যেত, কিন্তু কখনোই প্রতিটি ছোটখাটো বিবরণ রাজাকে জানাত না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং সত্য সংবাদ। কারণ অপ্রয়োজনীয় কথা শুনলে রাজার মনোযোগ বিক্ষিপ্ত হতো। এই কথাটি আজও সত্যি। মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু বলে। কেউ আপনার সম্পর্কে মন্তব্য করে, কেউ কোনো গল্পের দিকে আঙুল তোলে। আপনি যদি সবকিছু পড়েন এবং সবকিছুর উত্তর দেন, তবে আপনার সময় এবং মন দুটোই নষ্ট হবে। কিছুটা বহিরাগত হন, অর্থাৎ শুনবেন না, খুব বেশি জড়িয়ে পড়বেন না। শোনা বন্ধ করার সুবিধা হল আপনার মন শান্ত থাকে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন। শত্রু বুঝতে পারে যে তাদের কথা আপনাকে স্পর্শও করে না, এতে তাদের সাহস ভেঙে যায়। এমনকি সম্পর্কের ক্ষেত্রেও, যদি কোনো আত্মীয় আপনার পেছনে আপনার নিন্দা করে, তবে তা শুনে কী লাভ? শুধু উপেক্ষা করুন, নিজের জীবনে মনোযোগ দিন। চাণক্যের শিক্ষা সহজ। অপ্রয়োজনীয় কথা শুনলে শত্রু সুবিধা পায়। একটু মিশুক হন, কান বন্ধ রাখুন, মনকে শক্তিশালী রাখুন। শুধু গুরুত্বপূর্ণ কথাই শুনুন, বাকি সবকিছু ভেসে যেতে দিন। এটাই প্রকৃত শক্তি। প্রতিটি পদক্ষেপে আপনাকে সতর্ক থাকতে হবে, জানতে হবে কোথায় কথা বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে। কিন্তু কখনো কখনো আবেগের বশে মানুষ মুখ খোলে এবং সবকিছু প্রকাশ করে দেয়। চন্দ্রগুপ্ত কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলেন, গুরুদেব, এমন কোনো কথা আছে যা বলা উচিত নয় এবং সবকিছু চুপচাপ ও গোপন রাখা কি জরুরি? চাণক্য হেসে বললেন, না চন্দ্রগুপ্ত, সবকিছু গোপন রাখার কোনো প্রয়োজন নেই। কারণ জীবনে সবকিছু গোপন রাখলে তোমার ভালো হয় না। তাই ভালোভাবে ভেবে চিন্তে কথা বলতে হবে। কিন্তু আজ 7টি প্রধান বিষয় আছে যেগুলো নিয়ে আমি তোমাকে বিস্তারিতভাবে বলবো। তাই চন্দ্রগুপ্ত, মন দিয়ে শোনো, কারণ এই বিষয়গুলো তোমার সারা জীবন কাজে লাগবে। হ্যালো বন্ধুরা, হ্যাপি উইথ অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ। যদি চাণক্য নীতি আপনাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে চাণক্য নীতি লিখুন। এতে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার বিবাহিত জীবন বা পরিবার সম্পর্কিত বিষয়গুলো। চন্দ্রগুপ্ত, প্রথমেই শুনুন, আপনার বিবাহিত জীবন বা পরিবার সম্পর্কিত কোনো বিষয় কখনোই কারো সাথে শেয়ার করবেন না। চাণক্য বলেন যে পরিবার একটি মন্দির, যেখানে প্রত্যেক সদস্যের আবেগ সংযুক্ত থাকে। যদি আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া, আপনার সন্তানদের দুষ্টুমি বা আপনার বাবা মায়ের মধ্যেকার মতপার্থক্য খোলাখুলিভাবে প্রকাশ না করেন, তবে সেগুলো আপনার দুর্বলতা হয়ে উঠবে। কেন? কারণ পৃথিবীতে বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যাই বেশি।
যে বন্ধুটি আজ আপনার কাল সেই ঈর্ষার পাত্র হয়ে উঠতে পারে। পরিবার শুধু রক্তের বন্ধন নয়, বরং এটি আবেগের এক জাল। বাড়ি হলো এমন একটি জায়গা যেখানে প্রিয়জনেরা বাস করে, যার প্রতিটি কোণ স্মৃতিতে পরিপূর্ণ। বাবা মায়ের কোলে খেলা, ভাই বোনদের সাথে শৈশবের দুষ্টুমি, স্বামী স্ত্রীর সঙ্গ, এগুলো এমন অনেক জায়গা যেখানে প্রিয়জনেরা সবসময় বাস করে। কিন্তু এই জায়গাগুলোই কখনো কখনো বিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কেন? কারণ আমরা মানুষ, এবং মানব প্রকৃতি বৈচিত্র্যে পরিপূর্ণ। কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মতবিরোধ দেখা দেয়, হয়তো সেটা রান্নাঘরের কাজ বা সন্তানদের পড়াশোনার বোঝা নিয়ে। কখনো কখনো বাবা মা ও সন্তানের মধ্যে প্রজন্মের পার্থক্যের কারণে তর্কবিতর্ক হয়। ভাই বোনদের মধ্যে সম্পত্তি বা দায়িত্ব নিয়ে সমস্যা হতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব হতে পারে। এই পার্থক্যগুলো আবহাওয়ার পরিবর্তনশীল বাতাসের মতোই স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে আপনি এগুলোকে বাড়তে দেবেন। প্রিয়জনদের গোপন কথা অন্যদের সাথে ভাগ করে নেওয়া কখনো কখনো ক্ষতিকর প্রমাণিত হতে পারে, এবং কখনো কখনো সম্পর্ক চিরতরে ভেঙেও দিতে পারে। চাণক্য বলেন, শত্রুর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করো না, নইলে সে তোমার দিকে তীর ছুড়বে। এই পৃথিবীতে বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যাই বেশি। যে বন্ধু আজ সহানুভূতি দেখাচ্ছে, কাল সেই ঈর্ষান্বিত হয়ে তোমার কথাকে অস্ত্রে পরিণত করতে পারে। এই নীতিটি সকল সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য, তা সে পিতামাতার সাথে সন্তানের সম্পর্কই হোক, যেখানে বয়স বাড়ার সাথে সাথে স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়, বা অন্য কোনো সম্পর্কই হোক। পুরনো অভ্যাস নিয়ে একটি বিতর্ক রয়েছে। ধরুন আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং আপনার বাবার খিটখিটে মেজাজ বেড়ে গেছে। যদি আপনার সন্তানরা আত্মীয়দের বলে যে আপনার বাবা সবসময় রেগে থাকেন, যদি আপনার মা অসুস্থ হন, আত্মীয়রা সহানুভূতি দেখাবে, কিন্তু এই গুজবও ছড়িয়ে পড়বে যে বাড়িতে সবকিছু ঠিকঠাক নেই। এটি আপনার বাবা মায়ের প্রতি সম্মান কমিয়ে দেবে এবং পারিবারিক ঐক্য নষ্ট করবে। একইভাবে ভাই বোনেরা শৈশবে একসাথে খেলাধুলা করতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর, চাকরিতে যোগদানের পর বা বিয়ের পর তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। যদি কোনো ভাই তার বোনের বিয়ের পর ঝগড়ার কথা তার চাচাতো বা মামাতো বোনকে বলে, তবে সেই খবর পুরো পরিবারে ছড়িয়ে পড়বে। এর ফলে সম্পর্কগুলো তিক্ত হয়ে উঠবে এবং শৈশবের সেই বন্ধন চিরতরে হারিয়ে যাবে। বাড়ির সমস্ত সম্পর্কের মধ্যে সেখানে বসবাসকারী সমস্ত মানুষের সাথে মতবিরোধ থাকতে পারে। কখনো কখনো সময়ের সাথে সাথে দ্বন্দ্ব তৈরি হয়, কিন্তু তার মানে এই নয় যে আপনার এই কথাগুলো অপরিচিত বা অন্য কাউকে দিয়ে বলা উচিত। আপনি হয়তো আপনার প্রতিবেশীদেরও বলে দিতে পারেন। এটি সম্মান কমিয়ে দেবে এবং ক্ষতি করবে। দ্বিতীয়ত, আপনার অপমানগুলো নিয়ে কথা বলুন। সমালোচনা বা বিশ্বাসঘাতকতা গোপন রাখার মূল চাবিকাঠি হল আপনার করা অপমানগুলো কখনোই প্রকাশ করবেন না। আপনি কোথায় সমালোচিত হয়েছেন বা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তা কখনো প্রকাশ করবেন না। আমি চাণক্য নীতিতে স্পষ্টভাবে বলেছি, নীরবে অপমান সহ্য করাই প্রকৃত বিজয়। এই উক্তিটি শুধু একটি উপদেশ নয়, বরং এটি একটি দর্শন যা একজন ব্যক্তিকে দুর্বলতা থেকে শক্তির দিকে নিয়ে যায়। কেন? কারণ অপমান দুই প্রকারের হয়, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিক অপমান, যেমন কারো কঠোর কথা বা বিশ্বাসঘাতকতা, ক্ষণস্থায়ী, কিন্তু অভ্যন্তরীণ অপমান তখনই দেখা দেয় যখন আপনি তা সারা বিশ্বকে দেখানোর জন্য জাহির করেন। এটি আপনাকে দুর্বল হিসেবে উপস্থাপন করে এবং আপনাকে উপহাসের পাত্রে পরিণত করে। সহানুভূতির ছদ্মবেশে এই জগৎ কৌতূহলে পরিপূর্ণ। মানুষ আপনার কষ্ট উপভোগ করে, কিন্তু আপনাকে শক্তিশালী করার পরিবর্তে তারা আরও গভীর ক্ষত সৃষ্টি করে। আসুন এই নীতিটি বিস্তারিতভাবে বুঝি। অপমান কেন গোপন রাখা উচিত, এর বিপদগুলো কি কি, এবং আমরা কিভাবে এর থেকে লাভবান হতে পারি। প্রথমত, অপমান কি? অপমান হলো সেই কাঁটা যা হৃদয়ে বিঁধে যায়, কখনো সমালোচনার রূপে, কখনো বিশ্বাসঘাতকতার রূপে। চন্দ্রগুপ্তের কথা ভাবুন। আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী যুবক যিনি একটি সাম্রাজ্য গড়ার পথে রয়েছেন। একদিন একজন মন্ত্রী আদালতে আপনার সমালোচনা করেন। আপনার পরিকল্পনা অবাস্তব, আপনি অনভিজ্ঞ। কথা শুনে আপনার মন বিদ্রোহ করে। অথবা কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে। তারা আপনাকে বিশ্বাসে রেখে আপনার সম্পদ চুরি করে, অথবা আপনার শত্রুদের কাছে গোপন তথ্য পাচার করে দেয়। এমন পরিস্থিতিতে আপনার দুর্বলতা প্রকাশ করার তীব্র ইচ্ছা জাগে। চন্দ্রগুপ্ত, আমার প্রিয় শিষ্য, আমি তোমাকে গোপনীয়তার তৃতীয় নীতিটি শেখাব। কখনো নিজের দুর্বলতা প্রকাশ করবে না। চাণক্য নীতিতে আমি স্পষ্টভাবে বলেছি যে নিজের দুর্বলতা প্রকাশ করা গলায় ছুরি ধরার মতো। এই বাক্যটি শুধু একটি সতর্কবাণী নয়, জীবনের এক কঠোর সত্য। প্রত্যেক মানুষেরই দুর্বলতা আছে, তা সে হঠাৎ রাগ হোক, লোভ হোক, ভয়ের ছায়া হোক বা দক্ষতার অভাব হোক। এই দুর্বলতাগুলো আপনার মানবত্বের প্রমাণ, কিন্তু এগুলোকে জাহির করলে তা আপনার জন্য বিষ হয়ে ওঠে। শত্রু বা ঈর্ষান্বিত লোকেরা এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, আর এর মাধ্যমে তারা আপনার উপর আরও গভীর ক্ষত সৃষ্টি করে। আসুন এই নীতিটি নিয়ে আরও গভীরে আলোচনা করা যাক। দুর্বলতা কেন গোপন রাখা উচিত,
এর বিপদগুলো কি কি, কিভাবে আপনি সেগুলোকে উন্নত করবেন, আর এতে কি লাভ হয়। মনে রাখবেন, রাজার দুর্বলতা তার রাজ্যের দুর্বলতা। একইভাবে আপনার ব্যক্তিগত দুর্বলতা আপনার জীবনের সাম্রাজ্যকে ডুবিয়ে দিতে পারে। প্রথমত, দুর্বলতা কি তা বুঝুন। দুর্বলতা হলো দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা ফাটল। বাইরে থেকে সবকিছুকে শক্তিশালী মনে হলেও ভেতর থেকে তা দুর্বল। দুর্বলতা গোপন রাখুন, কিন্তু একা একা অনুশীলন করুন। পৃথিবীকে ফলাফল দেখান, প্রক্রিয়াটি দেখাবেন না। হ্যাঁ, এটাই মূল চাবিকাঠি। এই গোপনীয়তা কি সুবিধা দেয়? সবচেয়ে বড় আত্মবিশ্বাস। যখন আপনি দুর্বলতা গোপন রাখেন, তখন সেগুলো আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনি পৃথিবীর সমালোচনার ভারে ভারাক্রান্ত না হয়ে সেগুলোকে শক্তিতে পরিণত করতে পারেন। একজন তরুণ উদ্যোক্তার কথা ভাবুন, যিনি নেটওয়ার্কিং করতে লজ্জা পান। যদি তিনি লিঙ্কডইনে এটি পোস্ট করেন, আমি লাজুক, বিনিয়োগকারীদের সাহায্য প্রয়োজন, দ্বিধা করুন, কিন্তু তা গোপন রেখে সে অনুশীলন করে এবং পরবর্তী সভায় উজ্জ্বল হয়ে ওঠে। আত্মবিশ্বাস বাড়ে কারণ আপনি সাফল্যের কৃতিত্ব পান, সহানুভূতি নয়। অতীতের ভুল, গোপনীয়তার চতুর্থ স্তম্ভ। অতীতের ভুল গোপন রাখুন। চাণক্য নীতিতে আমি বলেছি, অতীতের বোঝা বর্তমানকে পিষে ফেলে। এই উক্তিটি শুধু কথার কথা নয়, বরং জীবনের এক কঠোর নিয়ম। প্রত্যেক মানুষই ভুল করে, সেটা শৈশবের ভুল হোক, যেমন চুরির প্রলোভন, যৌবনের বিশ্বাসঘাতকতা, যেমন প্রেমিকের সাথে প্রতারণা, বা পরিণত বয়সের ভুল সিদ্ধান্ত, যেমন একটি খারাপ বিনিয়োগ। এই ভুলগুলো আপনার মনুষ্যত্বের প্রমাণ, কিন্তু এগুলোকে বিশ্বের সামনে প্রকাশ করা আপনার ভবিষ্যৎকে জিম্মি করে রাখে। মানুষ আপনাকে সবসময় অতীতের দৃষ্টিতে দেখবে, বর্তমানের অগ্রগতির দৃষ্টিতে নয়। আসুন এই নীতিটি বুঝি। ভুল কেন গোপন রাখা উচিত, এর বিপদগুলো কি কি, এবং কিভাবে তা কাটিয়ে ওঠা যায়। মনে রাখবেন, অতীত একটি বন্ধ বই, এটি আবার খুলবেন না, নইলে পাতাগুলো কালো হয়ে যাবে। প্রথমে বুঝুন ভুলটা কি। ভুল হলো বপন করা বীজ, কিন্তু তা কখনো ফল দেয় না। শৈশবে কৌতূহলবশত আপনি একটি খেলনা চুরি করেছিলেন। কৈশোরে আপনি বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে টাকা চুরি করেছিলেন। অথবা প্রাপ্তবয়স্ক হিসেবে আপনি এমন একটি ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলে লোকসান হয়েছিল। এই সবই স্বাভাবিক। মনোবিজ্ঞান বলে যে একজন সাধারণ মানুষ জীবনে ৫,০০০-এরও বেশি ভুল করে, কিন্তু সমস্যা তখন দেখা দেয় যখন আপনি সেগুলোকে গল্পে পরিণত করেন। এই গোপনীয়তার কী লাভ? সবচেয়ে বড় লাভ হলো একটি নতুন সূচনা। একটি ভুল গোপন রেখে আপনি একটি পরিষ্কার স্লেটে নতুন করে শুরু করতে পারেন। পৃথিবী একজন নতুন মানুষকে দেখবে, আপনার পুরনো সত্তার ছায়া নয়। এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি ব্যবসায় প্রতারণা করেছেন। যদি তিনি বলে দিতেন, তার অংশীদাররা পালিয়ে যেত। কিন্তু যদি তিনি এটি গোপন রাখতেন এবং নিজেকে শুধরে নিতেন, তবে একটি নতুন সাম্রাজ্য গড়ে উঠত। গোপনীয়তার পঞ্চম স্তম্ভ হল আপনার গোপন অসুস্থতা এবং রোগ ব্যাধি। আপনার গোপন অসুস্থতা এবং রোগ ব্যাধি কখনো প্রকাশ করবেন না। রোগ হল শরীরের একটি গোপনীয় বিষয়, এটি প্রকাশ করলে কলঙ্ক আসে। মানসিক বা শারীরিক অসুস্থতা, তা গোপনে কোনো সংক্রমণই হোক বা মনের গভীরে লুকিয়ে থাকা উদ্বেগ এবং বিষণ্ণতাই হোক। চন্দ্রগুপ্তের মতো একজন যোদ্ধার জন্য সবকিছু গোপন রাখা অপরিহার্য। আপনার শরীর একটি দুর্গ, এবং রোগ হল তার প্রাচীরের ভেতরে লুকিয়ে থাকা একটি গোপন বিষয়। প্রথমে বুঝুন গোপন অসুস্থতা কি। কিছু অসুস্থতা সহজেই চোখে পড়ে, যেমন জ্বর বা আঘাত। এগুলো লুকানো কঠিন এবং লুকানো উচিত নয়। তবে মানবদেহের ভেতরে এমন কিছু লুকানো অসুস্থতা আছে যা কেবল একান্তেই অনুভব করা যায়। তাই আপনার গোপন অসুস্থতাগুলো সবার থেকে গোপন রাখা জরুরি। আপনার গোপন অসুস্থতাগুলো সবার সাথে ভাগ করে নেওয়া ঠিক নয়। আপনার একজন উপযুক্ত ডাক্তারকে বলা উচিত, যিনি এর চিকিৎসা করতে এবং বুঝতে পারবেন। আপনার অসুস্থতার কথা সবাইকে বললে আপনি সুস্থ হন না, বরং এটি মানসিক চাপ বাড়ায়। চিকিৎসা নিন, কিন্তু তা সর্বত্র ছড়াবেন না। মানুষের বোঝা উচিত যে আপনার কিছু গোপন অসুস্থতা নিজের কাছেই রাখা ভালো। যদি আপনার কোনো নির্দিষ্ট অসুস্থতা থাকে যা আপনার গোপন স্থানে লুকিয়ে আছে, তবে তা আপনার ডাক্তারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। গোপনীয়তার ষষ্ঠ স্তম্ভ হল আপনার বুদ্ধি বা জ্ঞানের সীমা। আপনার বুদ্ধি বা জ্ঞানের সীমা কখনোই প্রকাশ করবেন না। এটি চাণক্য নীতির এক শাশ্বত নীতি। তুমি অল্প জানো বা অনেক বেশি, তোমার জ্ঞানের পরিধি কখনো প্রকাশ করো না। কেন? কারণ তোমার জ্ঞানের পরিধি প্রকাশ করলে লোকেরা তোমাকে অবমূল্যায়ন করে, এবং তোমার ভাবমূর্তি এক রহস্যময় যোদ্ধা থেকে এক সাধারণ মানুষে পরিবর্তিত হয়ে যায়। জগৎ ঈর্ষা ও প্রতিযোগিতায় বিষাক্ত। তুমি যদি তোমার অজ্ঞতা প্রকাশ করো, শত্রুরা হাসবে এবং বন্ধুরা তোমাকে সন্দেহ করবে। তোমার জ্ঞানের পরিধি কেন গোপন রাখা উচিত, এর বিপদগুলো কি কি, আর এটি কি কি উপকার বয়ে আনে। মনে রেখো, চন্দ্রগুপ্ত, জ্ঞান হলো তলোয়ার, একে পুরোপুরি প্রকাশ করো না, নইলে শত্রু এর দুর্বল ধার খুঁজে বের করবে। যেমন সমুদ্রের গভীরতা, যা উপরিভাগে শান্ত মনে হলেও ভেতরে অসীম। কখনো কখনো কোনো বিতর্কে এমন একটি বিষয় আসতে পারে যে সম্পর্কে তোমার জ্ঞান খুব কম। ইতিহাসের কোনো সময়কাল, কোনো বৈজ্ঞানিক তত্ত্ব। কি হবে যদি তুমি সঙ্গে সঙ্গে স্বীকার করে নাও যে তুমি এ বিষয়ে কিছুই জানো না? তোমার প্রতিপক্ষ বিজয়ী বোধ করবে এবং তোমার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে।
অথবা যদি আপনি অনেক বেশি জেনে যান, যেমন কৌশল। দ্বিধা করুন, কিন্তু তা গোপন রেখে সে অনুশীলন করে এবং পরবর্তী সভায় উজ্জ্বল হয়ে ওঠে। আত্মবিশ্বাস বাড়ে কারণ আপনি সাফল্যের কৃতিত্ব পান, সহানুভূতি নয়। অতীতের ভুল গোপনীয়তার চতুর্থ স্তম্ভ। অতীতের ভুল গোপন রাখুন। চাণক্য নীতিতে আমি বলেছি, অতীতের বোঝা বর্তমানকে পিষে ফেলে। এই উক্তিটি শুধু কথার কথা নয়, বরং জীবনের এক কঠোর নিয়ম। প্রত্যেক মানুষই ভুল করে, সেটা শৈশবের ভুল হোক, যেমন চুরির প্রলোভন, যৌবনের বিশ্বাসঘাতকতা, যেমন প্রেমিকের সাথে প্রতারণা, বা পরিণত বয়সের ভুল সিদ্ধান্ত, যেমন একটি খারাপ বিনিয়োগ। এই ভুলগুলো আপনার মনুষ্যত্বের প্রমাণ, কিন্তু এগুলোকে বিশ্বের সামনে প্রকাশ করা আপনার ভবিষ্যৎকে জিম্মি করে রাখে। মানুষ আপনাকে সবসময় অতীতের দৃষ্টিতে দেখবে, বর্তমানের অগ্রগতির দৃষ্টিতে নয়। আসুন এই নীতিটি বুঝি। ভুল কেন গোপন রাখা উচিত, এর বিপদগুলো কি কি, এবং কিভাবে তা কাটিয়ে ওঠা যায়। মনে রাখবেন, অতীত একটি বন্ধ বই, এটি আবার খুলবেন না, নইলে পাতাগুলো কালো হয়ে যাবে। প্রথমে বুঝুন ভুলটা কি। ভুল হলো বপন করা বীজ, সঙ্গীত, কিন্তু তা কখনো ফল দেয় না। শৈশবে কৌতূহলবশত আপনি একটি খেলনা চুরি করেছিলেন। কৈশোরে আপনি বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে টাকা চুরি করেছিলেন। অথবা প্রাপ্তবয়স্ক হিসেবে আপনি এমন একটি ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছিলেন যার ফলে লোকসান হয়েছিল। এই সবই স্বাভাবিক। মনোবিজ্ঞান বলে যে একজন সাধারণ মানুষ জীবনে ৫,০০০-এরও বেশি ভুল করে, কিন্তু সমস্যা তখন দেখা দেয় যখন আপনি সেগুলোকে গল্পে পরিণত করেন। এই গোপনীয়তার কী লাভ? সবচেয়ে বড় লাভ হল একটি নতুন সূচনা। একটি ভুল গোপন রেখে আপনি একটি পরিষ্কার স্লেটে নতুন করে শুরু করতে পারেন। পৃথিবী একজন নতুন মানুষকে দেখবে, আপনার পুরনো সত্তার ছায়া নয়। এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি ব্যবসায় প্রতারণা করেছেন। যদি তিনি বলে দিতেন, তার অংশীদাররা পালিয়ে যেত। কিন্তু যদি তিনি এটি গোপন রাখতেন এবং নিজেকে শুধরে নিতেন, তবে একটি নতুন সাম্রাজ্য গড়ে উঠত। গোপনীয়তার পঞ্চম স্তম্ভ হল আপনার গোপন অসুস্থতা এবং রোগব্যাধি। আপনার গোপন অসুস্থতা এবং রোগব্যাধি কখনো প্রকাশ করবেন না। রোগ হল শরীরের একটি গোপনীয় বিষয়, এটি প্রকাশ করলে কলঙ্ক আসে। মানসিক বা শারীরিক অসুস্থতা, তা গোপনে কোনো সংক্রমণই হোক বা মনের গভীরে লুকিয়ে থাকা উদ্বেগ এবং বিষণ্ণতাই হোক। চন্দ্রগুপ্তের মতো একজন যোদ্ধার জন্য সবকিছু গোপন রাখা অপরিহার্য। আপনার শরীর একটি দুর্গ, এবং রোগ হল তার প্রাচীরের ভেতরে লুকিয়ে থাকা একটি গোপন বিষয়। প্রথমে বুঝুন গোপন অসুস্থতা কী। কিছু অসুস্থতা সহজেই চোখে পড়ে, যেমন জ্বর বা আঘাত। এগুলো লুকানো কঠিন এবং লুকানো উচিত নয়। তবে মানবদেহের ভেতরে এমন কিছু লুকানো অসুস্থতা আছে যা কেবল একান্তেই অনুভব করা যায়। তাই আপনার গোপন অসুস্থতাগুলো সবার থেকে গোপন রাখা জরুরি। আপনার গোপন অসুস্থতাগুলো সবার সাথে ভাগ করে নেওয়া ঠিক নয়। আপনার একজন উপযুক্ত ডাক্তারকে বলা উচিত, যিনি এর চিকিৎসা করতে এবং বুঝতে পারবেন। আপনার অসুস্থতার কথা সবাইকে বললে আপনি সুস্থ হন না, বরং এটি মানসিক চাপ বাড়ায়। চিকিৎসা নিন, কিন্তু তা সর্বত্র ছড়াবেন না। মানুষের বোঝা উচিত যে আপনার কিছু অসুস্থতা নিজের কাছেই রাখা ভালো। যদি আপনার কোনো নির্দিষ্ট অসুস্থতা থাকে যা আপনার গোপন স্থানে লুকিয়ে আছে, তবে তা আপনার ডাক্তারের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। গোপনীয়তার ষষ্ঠ স্তম্ভ হল আপনার বুদ্ধি বা জ্ঞানের সীমা। আপনার বুদ্ধি বা জ্ঞানের সীমা কখনোই প্রকাশ করবেন না। এটি চাণক্য নীতির এক শাশ্বত নীতি। তুমি অল্প জানো বা অনেক বেশি, তোমার জ্ঞানের পরিধি কখনো প্রকাশ করো না। কেন? কারণ তোমার জ্ঞানের পরিধি প্রকাশ করলে লোকেরা তোমাকে অবমূল্যায়ন করে এবং তোমার ভাবমূর্তি এক রহস্যময় যোদ্ধা থেকে এক সাধারণ মানুষে পরিবর্তিত হয়ে যায়। জগৎ ঈর্ষা ও প্রতিযোগিতায় বিষাক্ত। তুমি যদি তোমার অজ্ঞতা প্রকাশ করো, শত্রুরা হাসবে এবং বন্ধুরা তোমাকে সন্দেহ করবে। তোমার জ্ঞানের পরিধি কেন গোপন রাখা উচিত? এর বিপদগুলো কি কি, আর এটি কি কি উপকার বয়ে আনে? মনে রেখো, চন্দ্রগুপ্ত, জ্ঞান হলো তলোয়ার। একে পুরোপুরি প্রকাশ করো না, নইলে শত্রু এর দুর্বল ধার খুঁজে বের করবে। যেমন সমুদ্রের গভীরতা, যা উপরিভাগে শান্ত মনে হলেও ভেতরে অসীম। কখনো কখনো কোনো বিতর্কে এমন একটি বিষয় আসতে পারে যে সম্পর্কে তোমার জ্ঞান খুব কম। ইতিহাসের কোনো সময়কাল, কোনো বৈজ্ঞানিক তত্ত্ব। কি হবে যদি তুমি সঙ্গে সঙ্গে স্বীকার করে নাও যে তুমি এ বিষয়ে কিছুই জানো না? তোমার প্রতিপক্ষ বিজয়ী বোধ করবে এবং তোমার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে। অথবা যদি আপনি অনেক বেশি জেনে যান, যেমন কৌশল। যদি কোনো গোপন কথা থাকে, তবে তাকে তা বলতে দিন। চাণক্য বলেন, জ্ঞানের সামান্য অংশ প্রকাশ করুন, সবটা নয়।
একটি সভায় অর্থনীতি নিয়ে বিতর্কের কথা ভাবুন। আপনি বিষয়টি জানেন, কিন্তু যদি আপনি প্রতিটি তথ্য প্রকাশ করে দেন তাহলে লোকে আপনাকে বইয়ের পোকা ভাববে। এটা বাস্তবসম্মত নয়। বরং চুপ থাকুন অথবা যথাসম্ভব কম কথা বলুন। এতে আপনাকে রহস্যময় মনে হবে। এটা গভীর তাৎপর্যপূর্ণ। প্রাচীনকালে গুরুরা তাদের বেদের সম্পূর্ণ রহস্য প্রকাশ করতেন না। চন্দ্রগুপ্ত, আমি তোমাকেও একই শিক্ষা দিয়েছিলাম। রাজসভায় সব পরিকল্পনা প্রকাশ করো না, নইলে নন্দ রাজবংশ হাসবে। বিতর্কের সময় সব কিছু প্রকাশ করো না, ঠিক যেমন দাবা খেলায় সব চাল প্রকাশ করো না। চন্দ্রগুপ্ত এটা শিখেছিলেন। যখন আমরা নন্দ সাম্রাজ্য আক্রমণের পরিকল্পনা করছিলাম, আমি বলেছিলাম, রণকৌশল গোপন রাখো, সৈন্যদের সব কিছু বলো না। তুমি চুপ ছিলে, শত্রুকে বিভ্রান্ত করেছিলে এবং জিতেছিলে। যদি পরিকল্পনা প্রকাশ হয়ে যেত, পরাজয় নিশ্চিত ছিল। তোমার পরিকল্পনা এবং রণকৌশল গোপনীয়তার সপ্তম স্তম্ভ। কখনো তোমার পরিকল্পনা এবং রণকৌশল প্রকাশ করো না। আমি চাণক্য নীতিতে সতর্ক করেছি, যদি পরিকল্পনা প্রকাশ হয়ে যায়, ব্যর্থতা নিশ্চিত। এই নীতি শুধু সামরিক জীবনের জন্যই নয়, বরং সঙ্গীত জীবন, ব্যবসা বা পরিবার পরিকল্পনার জন্যও প্রযোজ্য। কেন? কারণ পরিকল্পনা প্রকাশ করলে তা অনুকরণের দিকে নিয়ে যায়। শত্রুরা ষড়যন্ত্র করে আর সাফল্যের বীজ পিষে ফেলা হয়। পৃথিবী সুযোগের জন্য ক্ষুধার্ত। আপনার পরিকল্পনা কেউ শুনলে তা চুরি করে নেবে। আসুন এই নীতিটি গভীরভাবে অনুধাবন করি। পরিকল্পনা কেন গোপন রাখা উচিত? ঝুঁকিগুলো কি কি, আর সুবিধাগুলোই বাকি। মনে রাখবেন, চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য এই গোপনীয়তার উপরেই নির্মিত হয়েছিল। যে স্ফুলিঙ্গ নিভে যায়নি তা আগুনে পরিণত হয়েছিল। চাণক্য বলেন, রণকৌশলের রহস্যই তার শক্তি। প্রাচীন যুদ্ধগুলিতে আলেকজান্ডার তার পরিকল্পনা গোপন রাখতেন। ভারতে চাণক্য নন্দ রাজবংশের দুর্বলতা লুকিয়ে তাদের আক্রমণ করেছিলেন। চন্দ্রগুপ্ত, তোমার কি গুপ্তচর পাঠিয়ে সৈন্যদল জড়ো করার আমাদের পরিকল্পনার কথা মনে আছে? এটা কখনো রাজসভায় ফাঁস হয়নি। যদি রাজসভায় ফাঁস হয়ে যেত, আমরা হেরে যেতাম। চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমরা যদি আমাদের পরিকল্পনা গোপন রাখি তাহলে কে সাহায্য করবে? আমি বললাম, একজন বিশ্বস্ত ব্যক্তির সাহায্য নাও। না, জগতের কাছ থেকে নয়। আমরা কিভাবে এটা গোপন রাখতে পারি? একটি নোটবুকে লেখো, কিন্তু কাউকে জানিও না। ছোট ছোট পদক্ষেপ নাও এবং ফলাফল দেখাও।